হ্যালো গাইজ, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবার একটা শনিবার চলে এসেছে, আর তোমরা প্রত্যেকেই জানো যে শনিবার 5 মিনিট স্কুলে একটা মক টেস্ট হয়। সেই মক টেস্টের প্রশ্নগুলো, তাদের উত্তর নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পেতে পারো। দেখো, শুরু করা যাক আজকের প্রশ্নগুলো নিয়ে আলোচনা। প্রথম যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স? হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স? এইটা হচ্ছে অপশান দেওয়া আছে 37, 47, 41 অ্যান্ড 43rd। সঠিক উত্তর হয়ে যাবে 43rd। তাহলে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 43rd। তাহলে ইন্ডিয়ার র্যাঙ্ক হয়ে গেল 43rd। Then next question is, what is the name of the healthcare supply chain portal launched by the Union government? What is the name of the healthcare supply chain portal launched by the Union government? দেখো, এই যে পোর্টালটা, এটার নাম হচ্ছে, কোনো কিছু দেখার দরকার নেই, এটার নাম হচ্ছে আরোগ্য পথ। নাম হচ্ছে আরোগ্য পথ, অপশান ডি, আরোগ্য পথ। এর পরের কোয়েশ্চেন হচ্ছে, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ লঞ্চড অ্যান ইন্টিগ্রেটেড ফ্লাড ওয়ার্নিং সিস্টেম নেমড আইফ্লোজ? মানে আইফ্লোজ নামে একটা ইন্টিগ্রেটেড ফ্লাড ওয়ার্নিং সিস্টেম, বন্যা সতর্কতা ব্যবস্থা চালু করেছে কোন রাজ্য? এটা মহারাষ্ট্র, অপশান সি, মহারাষ্ট্র। এরপরে আছে দেখো, হু ইজ দ্য চেয়ারপারসন অফ দ্য কমিটি রিকনস্টিটিউটেড টু লুক ইনটু দ্য ওয়েলফেয়ার অফ ফ্রিডম ফাইটার্স? অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের সুযোগ সুবিধাগুলো বিবেচনা করার জন্য নতুন যে কমিটি গঠন করা হয়েছে তার চেয়ারপারসনকে, তার চেয়ারপারসন হচ্ছে জি কিষাণ রেড্ডি, জি কিষাণ রেড্ডি। এরপরেরটা হচ্ছে, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ লঞ্চড এ ডেডিকেটেড অনলাইন শ্রমিক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স? হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ লঞ্চড এ ডেডিকেটেড অনলাইন শ্রমিক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স? মাইগ্রেন্ট ওয়ার্কার অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের জন্য একটা ডেডিকেটেড শ্রমিক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তৈরি করেছে কোন রাজ্য? তোমরা জানো এটা এটা হচ্ছে রাজস্থান। রাজস্থান হচ্ছে প্রথম ভারতীয় রাজ্য হিসেবে একটা অনলাইন শ্রমিক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তৈরি করেছে। এরপর হচ্ছে, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দ্য নিউ ইনিশিয়েটিভ স্বদেশ? হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দ্য নিউ ইনিশিয়েটিভ স্বদেশ দ্যাট হ্যাজ বিন সিন, দ্যাট ওয়াজ সিন ইন নিউজ রিসেন্টলি? যেটা খবরে এখন প্রকাশ হচ্ছে খুব। তো এই যে স্বদেশ, এইটার অবজেক্টিভ বা লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন, লক্ষ্য হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন, অপশন বি, এমপ্লয়মেন্ট জেনারেশন। এরপরে দেখো, হুইচ কান্ট্রিজ রেলওয়েজ, এর পরের অপশানটা দেখো, হুইচ কান্ট্রিজ রেলওয়েজ হ্যাড সেট আপ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট সোলার পাওয়ার প্ল্যান্ট টু ডিরেক্টলি পাওয়ার ওভারহেড লাইন? কোন দেশের রেলওয়ে প্রথমবারের জন্য সোলার পাওয়ার প্ল্যান্ট বসিয়েছে ডিরেক্টলি ওভারহেড লাইনে ইলেকট্রিসিটি সাপ্লাই করার জন্য? এটা আর কেউ নয়, ইন্ডিয়া, ইন্ডিয়ান রেলওয়ে এই উদ্যোগটা নিয়েছে। এরপর হচ্ছে, হুইচ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হ্যাজ রিলিজড দ্য রিপোর্ট টাইটেলড কোভিড-19 অ্যান্ড ট্যুরিজম? কোভিড-19 অ্যান্ড ট্যুরিজম নামে রিপোর্টটা প্রকাশ করেছে কে? ইউএনসিটিএডি, ইউএনসিটিএডি। আমরা অলরেডি এটা নিয়ে ডিসকাস করেছি। হু ইজ দ্য চেয়ারপারসন অফ এনআইপিএফপি? হু ইজ দ্য চেয়ারপারসন অফ, প্রেজেন্ট চেয়ারপারসন অফ এনআইপিএফপি? এনআইপিএফপির বর্তমান চেয়ারপারসন কে? উর্জিত প্যাটেল, অপশান সি, উর্জিত প্যাটেল। এরপর দেখো, কোয়েশ্চেন নাম্বার 10 হচ্ছে, হু ইজ দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া নাও? আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম যে 90 বছর বয়সে, বিশ্বে এত বয়সে কেউ কোনো দিন কোনো ল অফিসার বা অ্যাটর্নি জেনারেল ছিল না। তো কে এটা? 90 বছর বয়সে অ্যাটর্নি জেনারেল হয়েছেন কে কে ভেনুগোপাল, কে কে ভেনুগোপাল। ওনার বয়স হচ্ছে 90 বছর। দেখো, যে অঙ্কটা ছিল প্রথমে, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ উইল ডিভাইড 772 অ্যান্ড
2778 as to leave remainder 5 in each case. Find the greatest number which will divide 772 and 2778 so as to leave remainder in each case. অর্থাৎ বৃহত্তম সেই সংখ্যাটি নির্ণয় করো বা কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 772 এবং 2778কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। আমি এইচসিএফ এলসিএম সংক্রান্ত যে দুটো ভিডিও অলরেডি আপলোড করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তাতে এই অঙ্কগুলো সম্পর্কে ডিটেল শর্টকাট টেকনিকও আমি দেখিয়েছিলাম। এটা কি করব আমরা, এখানে আমরা নির্ণয় করব এইচসিএফ অফ 772 টেক অ্যাওয়ে 5 অ্যান্ড 2778 টেক অ্যাওয়ে 5, অর্থাৎ যেটা রিমাইন্ডার থাকে সেই দুটো বাদ দিয়ে দিই, এই সংখ্যা থেকে রিমাইন্ডারটা বাদ দিয়ে দিয়ে যেটা এইচসিএফ হয় সেটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড নাম্বার, দ্যাট ইজ এইচসিএফ অফ 767 অ্যান্ড 2773। তাহলে হয়ে গেল 767 অ্যান্ড 2773 যদি আমরা গসাগু করি চলে আসে 59। পরের অঙ্কটা দেখো, ফাইন্ড দ্য স্মলেস্ট 4 digit number such that when divided by 12, 18, 21 and 28 leaves remainder 3 in each case. Find the smallest 4 digit number such that when divided by 12, 18, 21 and 28 leaves remainder 3 in each case. অর্থাৎ 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 18, 21 এবং 28 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। এক্ষেত্রে আমরা কি করব, দেখো এই যে 12, 18, 21 এবং 28 এইগুলোর লসাগু নির্ণয় করব। এলসিএম অফ 12, 18, 21 অ্যান্ড 28 কত হয়, এলসিএম হয়ে যায় 252। এলসিএম তোমরা নির্ণয় করে নেবে, এলসিএম চলে আসবে 252। এইবার 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তোমরা জানো 1-এর পেছনে 3টে শূন্য, সেই 1-এর পেছনে 3টে শূন্যকে আমরা ভাগ করব 252 দিয়ে। ভাগ করলে কত পেয়ে যাচ্ছি দেখো, 3 যা 756, তাহলে হয়ে যাচ্ছে 244 অ্যাজ রিমাইন্ডার, এটা পেয়ে যাচ্ছি রিমাইন্ডার বা ভাগশেষ হিসেবে। এইবার তাহলে আমাদের রিকোয়ার্ড নাম্বারটা কত হবে, আমাদের রিকোয়ার্ড নাম্বার হয়ে যাবে 1000 প্লাস, এই দেখো বলেছিলাম এলসিএম যোগ করব, এলসিএম মাইনাস রিমাইন্ডার মাইনাস এই রিমাইন্ডার প্লাস যে সংখ্যাটা দেওয়া থাকবে প্লাস 3, তার মানে হয়ে যাচ্ছে 1000 প্লাস 252 মাইনাস 244 প্লাস 3 সমান উত্তর চলে আসছে 1011। তাহলে খুব সহজে এটা হয়ে গেল, এই দুটো অঙ্ক দেখলে খুব সহজে হয়ে গেল। আসলে আমরা লসাগু গসাগু সংক্রান্ত মানে এলসিএম এইচসিএফ সংক্রান্ত যে ভিডিও দুটো অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা যদি তোমরা দেখে না থাকো অবশ্যই দেখে নিও, কারণ ওই দুটো তোমাদের ভীষণ হেল্পফুল হবে। নেক্সট প্রবলেমটা কী ছিল, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 4 digits which when divided by 12, 15, 20 and 35 leaves no remainder. Find the greatest number of 4 digits which when divided by 12, 15, 20 and 35 leaves no remainder. অর্থাৎ 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 12, 15, 20 এবং 35 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তাহলে আমরা কি করব, দেখো এলসিএম অফ 12, 15, 20 অ্যান্ড 35, অর্থাৎ 12, 15, 20 এবং 35-এর লসাগু নির্ণয় করব। সেটা কত হবে, সেটা হয়ে যাবে 420, 420। এইবার দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কত জানি, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি 4টে 9। এই 4টে 9কে আমরা এই 420 দিয়ে ভাগ করব। এই যে এলসিএম দেওয়া আছে 420, এটা দিয়ে ভাগ করব, করলে কত হচ্ছে দেখো, 2 দিয়ে হলে 840, তারপর দেখো 9, 9, 5, 1, 1599, তাহলে 3 দিয়ে যদি করি হচ্ছে 1260, রিমাইন্ডার থাকছে 339, তাহলে 339 পাচ্ছি আমরা অ্যাজ রিমাইন্ডার। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই 339 যদি আমরা যুক্ত করি কি হবে, এই 9999টা 5 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, কিন্তু আমাকে জানতে চেয়েছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে। তাহলে আমরা কি করব, রিকোয়ার্ড নাম্বার ইজ 9999 বিয়োগ রিমাইন্ডার, দ্যাট ইজ 339, 9660 হয়ে গেল রিকোয়ার্ড আনসার। একটা বিষয় লক্ষ্য করো, অঙ্কগুলো আসলে কত সহজ বা কত সহজে হয়ে যাচ্ছে।
পরের অঙ্কটা দেখো, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই 36, 48, 64 leaves remainders 25, 37 and 53 respectively. Find the least number which when divided by 36, 48 and 64 leaves the remainders 25, 37 and 53 respectively. অর্থাৎ কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 36, 48 এবং 64 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে যথাক্রমে 25, 37 এবং 53 ভাগশেষ থাকবে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 36, 48 এবং 64 দ্বারা ভাগ করলে যথাক্রমে 25, 37 এবং 53 ভাগশেষ থাকবে। আমরা দেখো এখানে একটা বিষয় খেয়াল করো, এই 36 দিয়ে ভাগ করলে 25 হচ্ছে ভাগশেষ থাকছে। দেখো 36 থেকে আমি যদি 25 বাদ দিই পাচ্ছি 11। আবার দেখো 48 দিয়ে ভাগ করলে 37 ভাগশেষ থাকছে। 48 থেকে 37 যদি বাদ দিই হয়ে যাচ্ছে 11। আবার দেখো 64 দিয়ে ভাগ করলে 53 ভাগশেষ থাকে। এই 64 থেকে যদি 53 বাদ দিই হয়ে যাচ্ছে 11। তাহলে আমরা কি করব এখন? আমরা করব যেটা, সেটা হচ্ছে এলসিএম নির্ণয় করব 36, 48 অ্যান্ড 64 এর, এবং সেখান থেকে বাদ দিয়ে দেব 11। এই এলসিএম বা লসাগু 36, 48, 64 লসাগু কত হয়? 576 বিয়োগ 11, তাহলে কত হয়ে যাচ্ছে? 565। তাহলে আমরা কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 36, 48 এবং 64 দিয়ে ভাগ করলে যথাক্রমে 25, 37 এবং 53 ভাগশেষ থাকবে? না, 565কে যদি আমরা 36, 48 এবং 64 দ্বারা ভাগ করি তাহলে 25, 37 এবং 53 যথাক্রমে ভাগশেষ হিসেবে থেকে যাবে। তো এই অঙ্কগুলো এত সহজে হয়, তোমরা প্লিজ ওই এইচসিএফ এলসিএম সংক্রান্ত ভিডিও দুটো দেখে নিও, না হলে কিন্তু একটু সমস্যায় পড়বে। দেখো এর পরে যেটা ছিল সেটা হচ্ছে এইচসিএফ অফ ফ্র্যাকশনস, অর্থাৎ ভগ্নাংশের এইচসিএফ কি হয় না, ড্যাশ অফ নিউমেরেটর অন ড্যাশ অফ ডিনোমিনেটর। আমরা বলেছিলাম যেটা নির্ণয় করতে বলবে নিউমেরেটরের ক্ষেত্রে সেইটা করব, অর্থাৎ ভগ্নাংশের গসাগুর ক্ষেত্রে কি হয়, লবগুলোর গসাগু, অর্থাৎ এইচসিএফ অফ নিউমেরেটর অ্যান্ড এলসিএম অফ ডিনোমিনেটর, অর্থাৎ লবগুলোর হয়ে যায় গসাগু এবং হরগুলোর লসাগু। ফাইন্ড দ্য ফেস ভ্যালু অফ 4 ইন দ্য গিভেন নাম্বার 7384289। তোমাদের আমি আগেই বলেছিলাম, ফেস ভ্যালু সংক্রান্ত একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে, যে ফেস ভ্যালু অফ এ নাম্বার মানে দ্য নাম্বার ইটসেলফ, তার মানে ফেস ভ্যালু কী হবে? 4 ইটসেলফ। যে কোনো সংখ্যার ফেস ভ্যালু নির্ণয় করতে বললে তোমরা সেই সংখ্যাটি লিখে দেবে। তাহলে কি, দ্য নাম্বার ইটসেলফ। পরেরটা দেওয়া আছে দেখো, ফাইন্ড দ্য প্লেস ভ্যালু অফ 4 ইন 7389248639। অর্থাৎ এই যে সংখ্যাটা দেওয়া আছে এখানে 4-এর স্থানীয় মান বা প্লেস ভ্যালু নির্ণয় করতে হবে। প্লেস ভ্যালু কথার বাংলা হচ্ছে স্থানীয় মান। স্থানীয় মান আমি কি বলেছিলাম, 4-এর সোজা 4 লিখে ফেলবে, বাঁ দিকে কিচ্ছু লিখবে না, ডান দিকে যতগুলো সংখ্যা আছে ঠিক ততগুলো শূন্য বসিয়ে দেবে। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, তার মানে একক, দশক, শতক, হাজার, অযুত। তার মানে 4-এর প্লেস ভ্যালু কত? 40,000, 40,000 বা 40,000। এইবার দেখো এর পরের অঙ্ক যে প্রবলেমটা আছে, এরপরে জিআই এর প্রবলেমে চলে আসছি আমরা। ফাইন্ড দ্য অড ওয়ান আউট, অর্থাৎ এই যেগুলো অপশানগুলো দেওয়ার আছে এগুলোর মধ্যে থেকে অডগুলো আমাকে বেছে বের করতে হবে। দেখো প্রথমটা কি আছে, কোয়েশ্চেন নাম্বার 18, 12, 144, 13, 156, 15, 180, 16, 176। তো এই ফাইন্ড দ্য অড ওয়ান আউট সংক্রান্ত দুটো ভিডিও অলরেডি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি সেগুলো দেখার পর এটা করতে খুব একটা সমস্যা হবে না। দেখো এই 12 গুণ 12 হয়ে যাচ্ছে 144, 13 গুণ 12 হয়ে যাচ্ছে 156, 15 গুণ 12 হয়ে যাচ্ছে 180, কিন্তু 16 গুণ 11 হচ্ছে 176। তাহলে 16 গুণ 12 হলো না, তাহলে অড কোনটা? না 16, 176। এই যে অপশানটা দেওয়া আছে অপশান ডি, ইট ইজ অড। এরপরে আছে দেখো PSVX, JMPS, ORUX, CFIL। কি দেখো হচ্ছে, দেখো PQRSTUVWX, তাহলে দুটো 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 একটা। এখানে কি হচ্ছে দেখি, JKLMNOPQRS। আবার এখানে কি হচ্ছে দেখো, OPQRSTUVWX,
UVWX, তারপর হচ্ছে দেখো CDEFGHIJKL। দেখো সবগুলোর প্রত্যেক ক্ষেত্রে দুটো করে আছে, KL, NO, QR, এরকম দুটো করে আছে, কিন্তু এইখানে একটি মিসিং। তাহলে অড কোনটা? 19A হচ্ছে অড। এরপরে আছে দেখো HGF, XWV, NML, OPQ। কী হয়ে যাবে এটা? দেখো FGH, এফ এর পর জি, সেখান থেকে এইচ, তাহলে এইটা ডান দিক থেকে বাঁ দিকে আসছে। এখানে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে VWX, তার মানে কি হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে আসছে। এখানে কি হচ্ছে দেখো LMN, তাহলে কি হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে আসছে। এখানে কি হচ্ছে দেখো OPQ, তার মানে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে। পরপর হরফগুলোই আছে কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, তাহলে আমাদের অড হয়ে যাবে এইটা। এটা হয়ে গেল অড। এর পরের যে অপশান দেওয়া আছে সেটা একটু ভালো করে যদি খেয়াল করো, দেখো অপশান এ আছে অ্যাজামশন, অ্যাজামশন, ASSUMPTION। তারপরে কি আছে এক্সপেরিমেন্ট, EXPERIMENT। তারপরে আছে অবজারভেশন, OBSERVATION, অবজারভেশন। তারপর আছে হাইপোথেসিস, হাইপোথেসিস। দেখো অ্যাজামশন, অবজারভেশন, হাইপোথেসিস এইগুলো প্রত্যেকটা একই জিনিসকে ইঙ্গিত করছে, যেখানে এই এক্সপেরিমেন্ট কথাটা আলাদা, তাহলে এখানে অড ওয়ান হচ্ছে এক্সপেরিমেন্ট। এরপরে আছে দেখো স্প্রিংস, ইউনিকর্ন, ডাইনোসর অ্যান্ড মারমেড। বাকি সবগুলো কাল্পনিক, কিন্তু ডাইনোসর একসময় পৃথিবীতে ছিল, তাহলে এই ডাইনোসর হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ডাইনোসর হচ্ছে অন্যগুলোর থেকে আলাদা। এরপরে আছে দেখো মার্কারি, কি আছে মার্কারি, আর্থ, জুপিটার অ্যান্ড টাইটান। দেখো মার্কারি, আর্থ, জুপিটার এগুলো প্রত্যেকে এক একটা করে প্ল্যানেট, কিন্তু এই যে টাইটান নামে জিনিসটি, এইটি হচ্ছে একটি স্যাটেলাইট। এটা হচ্ছে শনির একটি উপগ্রহ, দ্যাট ইজ স্যাটেলাইট অফ স্যাটার্ন। তাহলে আমাদের রাইট অপশান হয়ে যাবে টাইটান। এর পরেরটা লক্ষ্য করো, এগুলোও হচ্ছে ফাইন্ড দ্য অড ওয়ান আউট। প্রথম আছে 24-এর এ দেওয়া আছে সাতপুরা হিলস, সাতপুরা হিল, তারপর শিবালিক হিলস, তারপর মোর হিলস, তারপর আরাবল্লী হিলস। এখানে লক্ষ্য করো সাতপুরা, শিবালিক অ্যান্ড আরাবল্লী তিনটেই হচ্ছে ভারতে অবস্থিত, বাট নট মোর। মোরের ক্ষেত্রে মোর হিলস ভারতে নয়, তাহলে অপশান হয়ে যাবে মোর হিলস। এরপর কি আছে দেখো ব্রিঞ্জাল, ব্রিঞ্জাল মানে বেগুন। তারপর আছে পেয়ার্স, পেয়ার্স মানে নাশপাতি। তারপর আছে টমাটো, টমাটো জানো, গুয়াভা মানে পেয়ারা। তাহলে দেখো এই পেয়ার্স, টমাটো, গুয়াভা এগুলোকে কাঁচা খেয়ে ফেলা যায়, নট ব্রিঞ্জাল, ব্রিঞ্জালকে খেয়ে ফেলি না আমরা। তাহলে এখানে ব্রিঞ্জাল একটা সবজি, তাই এখানে অপশন হয়ে যাবে ব্রিঞ্জাল, যেটা আমরা কাঁচা খাই না, মানে খালি খেয়ে ফেলি না রান্না না করে। এরপর আছে দেখো মাউন্ট, কি অপশান আছে মাউন্ট, ভ্যালি, হিলকক অ্যান্ড পিক। দেখো মাউন্ট, হিলকক, পিক এগুলো সব উঁচু জায়গা বোঝাচ্ছে, সেখানে ভ্যালি মানে মাঝখানে একটা নিচু জায়গা, তাহলে এখানে সঠিক অপশান হয়ে যাবে ভ্যালি। এরপরে আছে দেখো পানিপথ, হলদিঘাটি, প্লাসি অ্যান্ড সারনাথ। তোমরা জানো পানিপথে যুদ্ধ হয়েছিল, পানিপথের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ এগুলো তোমরা পড়েছো। হলদিঘাটির যুদ্ধ পড়েছো, পলাশির যুদ্ধ বা প্লাসির যুদ্ধ পড়েছো, কিন্তু সারনাথ কোনো যুদ্ধক্ষেত্র নয়। সারনাথ হচ্ছে বৌদ্ধদের পবিত্র একটা জায়গা, বৌদ্ধ মন্দির আছে সারনাথের, মন্দির আছে বিখ্যাত, বৌদ্ধদের বিখ্যাত স্থান, সেই জন্য সারনাথ এখানে সবার থেকে আলাদা। এরপর আছে দেখো ডায়াগোনাল, ডায়ামিটার, ট্যানজেন্ট অ্যান্ড আর্ক। ডায়াগোনালের বাংলা হচ্ছে কর্ণ, ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস, ট্যানজেন্ট মানে স্পর্শক, আর আর্ক মানে হচ্ছে জ্যা। এবার দেখো ব্যাস, স্পর্শক, জ্যা এই তিনটেই বৃত্তের অংশ, কিন্তু ডায়াগোনাল হচ্ছে কোনো বৃত্তের অংশ নয়, চতুর্ভুজের, পঞ্চভুজের, এরকম বহুভুজের অংশ, সেই জন্য এখানে আলাদা হয়ে যাবে ডায়াগোনাল। এরপর দেখো এর পরের অপশান দেওয়া আছে ফাইন্ড দ্য সিনোনিমস অফ দ্য গিভেন ওয়ার্ডস, অর্থাৎ যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলোর সিনোনিম বের করো বা সমার্থক শব্দ, ইংরেজি প্রতিশব্দ বের করো। প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে ইগোইজম, ইগোইজম 29, ইগোইজম। ইগোইজম কথাটা এসছে ইগো থেকে, এর অর্থ হচ্ছে অহমিকা বা অহংকার। অলরেডি আমরা বেশ কিছু সিনোনিমের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেগুলো একটু দেখে নিলে তোমাদের আশা করি উপকারে আসবে।
তা ইগোইজমের অপশন কী কী দেওয়া আছে? ভ্যানিটি, প্রাউড, ইনফ্রিঞ্জ অ্যান্ড নান অফ দিস। দেখো প্রাউড, ভ্যানিটি যদিও কথাগুলো একই রকম, ইগোইজমের কাছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ভ্যানিটি বা অহংকার, অহমিকা বোধ। এবার হচ্ছে এনক্রোচ, এর পরের যে শব্দটা দেওয়া আছে সেটা হচ্ছে এনক্রোচ। এনক্রোচ কথার অর্থ হচ্ছে বলপূর্বক কোনো কিছু দখল করে নেওয়া। কি? বলপূর্বক দখল করা, কিংবা সীমানা লঙ্ঘন করাও বোঝায়। সীমা লঙ্ঘন করা বা সীমানা লঙ্ঘন করাও বোঝায়। তো অপশন দেওয়া আছে ট্রেসপাস, ওয়েন, ইম্পেয়ারমেন্ট অ্যান্ড সাবলাইন। দেখো ট্রেসপাস মানে অনধিকার প্রবেশ, তার মানে বলপূর্বক দখল করা বা সীমা লঙ্ঘন করা, তাহলে এখানে হয়ে যাবে ট্রেসপাস। এরপরে আছে এব, ই বিবি, এব। এব কথার অর্থ কি? এব কথার অর্থ হচ্ছে ভাটা, কোনো কিছুতে ভাটা পড়া বা অবনতি কিংবা ক্ষয় বোঝাতেও এব কথাটা আমরা ব্যবহার করি। তাহলে দেখো এখানে অপশান আছে ডিকে, অ্যালিওর, স্টেট অ্যান্ড নান অফ দিস। দেখো ডিকে মানে ক্ষয়, তোমরা জানো, তাহলে এখানে এবের সিনোনিম হবে ডিকে। এরপরে আছে এজোটেরিক, এজোটেরিক বা এসোটেরিক, কথাটা উচ্চারণ হওয়া উচিত এজোটেরিক। এজোটেরিক কথাটার অর্থ হচ্ছে গূঢ়। কি হয়? গূঢ়, অর্থাৎ গুপ্ত রহস্য, গুপ্ত রহস্য। এই গুপ্ত রহস্য অপশান কী কী আছে দেখো, অপশান দেওয়া আছে স্টেট, অপশান দেওয়া আছে স্টেট, ইন্ডেক্স, স্পেশাল অ্যান্ড অল অফ দিস। দেখো গুপ্ত রহস্য মানে ভীষণ স্পেশাল একটা কিছু, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্পেশাল। সঠিক উত্তর হয়ে গেল স্পেশাল। এরপরে আছে দেখো এনান্সিয়েট, এনান্সিয়েট। এনান্সিয়েট কথার অর্থ হচ্ছে বিবৃত করা। এনান্সিয়েট কথার অর্থ হচ্ছে বিবৃত করা কিংবা উচ্চারণ করা বোঝাতেও এনান্সিয়েট বলি আমরা, উচ্চারণ করা। দেখো তাহলে এনান্সিয়েটের অপশান কী কী দেওয়া আছে? প্রোপাউন্ড, প্রোপাউন্ড, ডুবিয়াস, ডুবিয়াস, অবস্কিওর, অবস্কিওর অ্যান্ড অল অফ দিস। দেখো প্রোপাউন্ড কথার অর্থ হচ্ছে বিবৃত করা, তাহলে এখানে হয়ে যাবে প্রোপাউন্ড। এরপর ছিল ফাইন্ড এরর্স, এরপর দেখো আছে ফাইন্ড এরর্স অ্যান্ড রেকটিফাই দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আমরা এটার বাক্যগুলোর এরর বা ভুল খুঁজে বের করব এবং সেন্টেন্সগুলো রেকটিফাই করব। কি আছে দেখো, অ্যাট দ্য আফটারনুন আই ফোন্ড মাই গার্লফ্রেন্ড। কি ভুল আছে বুঝতেই পারছো, অ্যাট দ্য আফটারনুন হবে না, কথাটা হবে ইন দ্য আফটারনুন। কি হবে? ইন দ্য আফটারনুন আই ফোন্ড মাই গার্লফ্রেন্ড। তারপর আছে দেখো আই পুট মাই ক্লোথ অন। নিশ্চয়ই বুঝতে পারছো ক্লোথ সিঙ্গুলার অর্থে এখানে ব্যবহার হবে না, আই পুট মাই ক্লোথস অন। তারপর আছে দেখো দ্য চিলড্রেন এন্টার্ড দ্য বাস। একটা জিনিস খেয়াল রাখবে, কোনো ভেহিকেলে ঢোকার ক্ষেত্রে এন্টার্ড কথাটা ব্যবহার করা হয় না। কি হবে? এন্টার্ড কথাটা রিপ্লেস করে আমরা লিখব গট অন। গেট অন থেকে গট অন, তাহলে দ্য চিলড্রেন গট অন দ্য বাস। আই উইল এক্সপ্লেন দ্য সিচুয়েশন মাই প্যারেন্টস। আই উইল এক্সপ্লেন দ্য সিচুয়েশন মাই প্যারেন্টস। দেখো আই উইল এক্সপ্লেন দ্য সিচুয়েশন মাই প্যারেন্টস কথাটা কীরকম একটা খাপ ছাড়া লাগছে, তাহলে কী হবে? আই উইল এক্সপ্লেন দ্য সিচুয়েশন টু মাই প্যারেন্টস। আই উইল এক্সপ্লেন দ্য সিচুয়েশন টু মাই প্যারেন্টস। তারপর আছে দেখো উই ডিসকাসড অ্যাবাউট দ্য প্ল্যানস ফর ওয়েডিং। উই ডিসকাসড অ্যাবাউট দ্য প্ল্যানস ফর ওয়েডিং। এখানে বুঝতেই পারছো অ্যাবাউট কথাটা ওমিট করতে হবে, আমরা কি করব? অ্যাবাউট কথাটা কেটে দেব, হবে উই ডিসকাসড দ্য প্ল্যান ফর ওয়েডিং। তারপর আছে হি ওয়াজ ড্রেসড উইথ এ ব্ল্যাক স্যুট। হি ওয়াজ ড্রেসড উইথ এ ব্ল্যাক স্যুট। একটা ছোট্ট কথা বলে রাখি যে এই এরর কারেকশন সংক্রান্ত বেশ কয়েকটা ভিডিও আমরা শেয়ার করেছি তোমাদের সঙ্গে, ওগুলো একটু দেখে নিও, কারণ এটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং বিভিন্ন পরীক্ষাগুলো এখন এগুলোর উপর ভীষণ জোর দেওয়া হচ্ছে। তো এরপর কি ছিল না, হি ওয়াজ ড্রেসড উইথ এ ব্ল্যাক স্যুট। এবার ড্রেসড উইথ এই কথাটা ঠিক নয়, কি হবে? হি ওয়াজ ড্রেসড ইন এ ব্ল্যাক স্যুট। হি ওয়াজ ড্রেসড ইন এ ব্ল্যাক স্যুট। এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 34 আছে, বর্তমানে রাষ্ট্রসংঘের মহাসচিবকে। বর্তমানে রাষ্ট্রসংঘের মহাসচিবকে, এটা নিয়ে আমরা অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে আলোচনা করেছি। তোমরা প্রত্যেকেই জানো যে অ্যান্তোনিও গুতেরেজ, আমি আর লিখে দিচ্ছি না, নামটা মনে রাখো, অ্যান্তোনিও গুতেরেজ।
অ্যান্তোনিও গুতেরেস হচ্ছে রাষ্ট্রসংঘের মহাসচিব। নেক্সট কোয়েশ্চেন, গালওয়ান উপত্যকায় কোন দেশের সাথে ভারতের সীমান্ত রয়েছে? তোমরা গালওয়ান উপত্যকার নাম এখন শুনেছো, যে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে এবং সেটা এখন সীমান্ত সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলার প্রথম ডিজিটাল নাটক কোনটি? দেখো, বাংলার প্রথম ডিজিটাল নাটক কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডাকঘর নাটকটি হচ্ছে বাংলার প্রথম ডিজিটাল মিউজিক্যাল নাটক। এরপরে হচ্ছে, লিপুলেখ নিয়ে কোন দেশের সাথে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে? তোমরা জানো যে কালাপানি, লিপুলেখ এগুলো নিয়ে নেপালের সঙ্গে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, কারণ নেপাল তাদের সংসদে নতুন একটা মানচিত্র প্রকাশ করেছে অনৈতিকভাবে, যেটা নিয়ে ভারতের সাথে তাদের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। তারা ভারতীয় ভূখণ্ডকে তাদের ভূখণ্ড বলে দাবি করেছে। এর পরের কোয়েশ্চেন হচ্ছে, ভারতীয় ভূখণ্ড থেকে মহাকাশে নজরদারি চালানোর জন্য যে টেলিস্কোপটি বসানো হয়েছে সেটির নাম কি? তোমরা জানো উত্তরাখণ্ডে এই টেলিস্কোপটি বসানো হয়েছে, আর এই টেলিস্কোপটার নাম হচ্ছে নেত্র। টেলিস্কোপটার নাম কি? টেলিস্কোপটার নাম হচ্ছে নেত্র, NETR, নেত্র বা দন্তান্ন একার তয়রা ফলা, নেত্র। ভারতীয় সংবিধান অনুযায়ী কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা ভোগ করেন কে? তোমরা জানো যে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হলে বা যদি শান্তি প্রস্তাব দিতে হয়, এগুলো করতে পারেন একমাত্র রাষ্ট্রপতি। আর বর্তমানে তারপরে কোয়েশ্চেন হচ্ছে, বর্তমানে বিশ্বের দ্রুততম কম্পিউটারের নাম কি? বর্তমানে বিশ্বের দ্রুততম কম্পিউটারের নাম হচ্ছে ফুকাগু। ফুকাগু হচ্ছে জাপানের একটি সুপার কম্পিউটার, যেটা বিশ্বের দ্রুততম কম্পিউটার। ব্রিটেনের কোন সম্মানকে মহিলাদের নাইটহুড বলা হয়? ডেম নামে একটা সম্মান আছে যেটাকে বলা হয় মহিলাদের নাইটহুড। ডেম তোমরা জানো, অলরেডি আমরা এটা নিয়ে আলোচনা করেছি। ডেম নামে সম্মানটাকে বলা হয় মহিলাদের নাইটহুড। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে কে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন? রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে কে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন? দেখো, ভোলকান বোজকির নামে ভদ্রলোক, উনি হচ্ছেন রাষ্ট্রসংঘের ৭৫তম অধিবেশনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এবার সারা ভারত ত্রিস্তরীয় পঞ্চায়েত হিসেবে সেরা জেলার সম্মান পেয়েছে কোন জেলা? সেরা জেলার সম্মান পেয়েছে বাঁকুড়া জেলা। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা হচ্ছে সারা ভারত ত্রিস্তর পঞ্চায়েত হিসেবে সেরা জেলার সম্মান পেয়েছে। তো আজকে এ পর্যন্তই। অলরেডি আমি এরপরে যে প্রশ্নগুলো ছিল, ফাইন্ডিং এরর ছিল, সেগুলো নিয়ে আগে আলোচনা করে দিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লাগে, তথ্যগুলো ভালো লাগে, অবশ্যই একটা লাইক করো, সঙ্গে থেকো। পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ এই ভিডিওগুলো কমপ্লিট করে নাও। ভালো থাকো, ধন্যবাদ।